রাতের আকাশ যতই নীরব থাকুক, ইউক্রেনের ওপর সেই নীরবতা এখন আর শান্তির প্রতীক নয়। একসময় যেখানে শাহেদ ড্রোনের গুঞ্জন বা ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণই ছিল রাত্রির স্বাক্ষর, এখন সেখানে দেখা দিচ্ছে এক নতুন আরও ভয়ঙ্কর ছায়া, একটি অদৃশ্য শক্তি যা শব্দ ছাড়াই ধ্বংস নামিয়ে আনছে। সেই শক্তির নাম TU-160। সাদা রাজহাঁস নামে পরিচিত হলেও বাস্তবে এটি কালো ভবিষ্যতের অশনি সংকেত। রাশিয়ার এই সুপারসনিক বোমারু বিমান এখন শুধু আর সোভিয়েতের স্মৃতি নয়, এটি এখনকার বিশ্বের এক বাস্তব হুমকি। এটি শুধু দ্রুততম বা বৃহত্তম বোমারু নয়, এটি এমন এক অস্ত্র যা আকাশে না গিয়েও যুদ্ধে জয় আনতে পারে। 2025 সালের শুরুতে রাশিয়া তাদের পুরনো TU-95MS বিমানগুলোকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 1950-এর দশকে নির্মিত এই বিমানগুলো যুগের দাবি মেটাতে পারছিল না। একদিকে গতি কম, অন্যদিকে ইউক্রেনের উন্নত ড্রোন এবং প্রতিরক্ষা ব্যবস্থা বারবার এই বিমানের দুর্বলতা উন্মোচন করে ফেলেছিল। ফলে রাশিয়ার সামনে একটি বিকল্প দরকার ছিল, আর সেটি হল TU-160। TU-160 কেবল একটি বিমান নয়, এটি একটি কৌশলগত ভাষা। সোভিয়েত ইউনিয়নের হাত ধরে 1980-এর দশকে প্রথম আকাশে ওড়া এই বোমারু বিমানটির পুরো নাম টুপলেভ TU-160 ব্ল্যাকজ্যাক, ন্যাটোর কোড নাম। রাশিয়ায় এটি পরিচিত বেলি লেবেদ বা সাদা রাজহাঁস নামে। এর দৈর্ঘ্য 54 মিটার, ডানার বিস্তার 55.7 মিটার এবং ওজন প্রায় 110 টন। এটি 4টি কুজনেটসভ NK-32 আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত, যা একে ম্যাক 2.05 পর্যন্ত গতি এনে দেয়, অর্থাৎ এটি শব্দের গতির দ্বিগুণেরও বেশি। TU-160 এর ক্রুজিং রেঞ্জ 12,000 কিলোমিটার পর্যন্ত, যা কোনো পুনরায় জ্বালানি গ্রহণ ছাড়াই আন্তঃমহাদেশীয় দূরত্বে আঘাত হানতে সক্ষম করে তোলে। এটি সর্বোচ্চ 40,000 কেজি অস্ত্র বহনে সক্ষম, যার মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের পারমাণবিক এবং কনভেনশনাল ক্রুজ ক্ষেপণাস্ত্র। বিমানটির প্রধান অস্ত্র KH-101 কনভেনশনাল এবং KH-102 পারমাণবিক দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এক একটি KH-101 এর পাল্লা 5,500 কিলোমিটার পর্যন্ত এবং 450 কেজি ওয়ারহেড বহন করে। অন্যদিকে KH-102 একটি পারমাণবিক ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র, যার বিস্ফোরণ ক্ষমতা 250 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া আধুনিক TU-160 M/M2 সংস্করণগুলোতে রয়েছে ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, উন্নত ইলেকট্রনিক কাউন্টার মেজার্স এবং রাডার ফাঁকি দেওয়ার জন্য নকশা পরিবর্তন। ভবিষ্যতে এতে হাইপারসনিক KH-47M2 কিনজেল ক্ষেপণাস্ত্র সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা ম্যাক 10 গতি নিয়ে প্রতিরক্ষা ভেদে সক্ষম। এইসব প্রযুক্তিগত সক্ষমতা TU-160-কে শুধু একটি বোমারু নয়, বরং রাশিয়ার স্ট্র্যাটেজিক ডিটারেন্স নীতির প্রধান স্তম্ভে পরিণত করেছে। এটি শত্রুর আকাশসীমায় প্রবেশ না করে ধ্বংস ডেকে আনতে পারে এবং সেটি একে এত বিপজ্জনক করে তোলে। সাম্প্রতিক অভিযানে TU-160 রাশিয়ার হাতিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। এটি এখন কেবলই একটি কৌশলগত অস্ত্র নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। ইউক্রেনের সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ নেটওয়ার্ক সবকিছুর উপরেই এখন TU-160 এর অদৃশ্য নজর। এবং এই নজরের কেন্দ্রে রয়েছে সেই KH-101 ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার নির্ভুলতা 10 মিটারের নিচে। কিন্তু এখানেই শেষ নয়। KH-102 এই নামটি উচ্চারণে যথেষ্ট আতঙ্ক ছড়াতে, কারণ এটি পারমাণবিক। 250 কিলোটন ক্ষমতা সম্পন্ন এই ক্ষেপণাস্ত্র এক আঘাতে একটি শহর নিশ্চিহ্ন করে দিতে পারে। যদিও রাশিয়া এখনও এটি ব্যবহার করেনি, বিশ্লেষকরা এখন বলছেন দিন গোনাই এখন বাকি। আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল TU-160 এর পুনর্গঠন। সোভিয়েত আমলে যা একবার নির্মিত হয়েছিল, এখন সেটিকে রাশিয়া নতুন করে তৈরি করছে। কাজানের কারখানায় তৈরি হচ্ছে নতুন TU-160M2, যেখানে থাকবে KH-47M2 কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ম্যাক 10 গতির এই অস্ত্র আধুনিক বিশ্বের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক দুঃস্বপ্ন।
এই দৃশ্যপটে ভয়ঙ্কর দিক হল TU-160 শুধু অস্ত্র নয়, এটি একটি বার্তা। পশ্চিমা বিশ্লেষকদের মতে যখন এই বিমান আর্কটিক সার্কেল থেকে উড়ে আসে বা MiG-31 দ্বারা এক্সর্ট হয়ে অ্যাঞ্জেলস 2 থেকে রওনা দেয়, তখন তার লক্ষ্য শুধু ইউক্রেন নয়, বরং একটি বৃহৎ কৌশলগত প্রতীক। এটি বোঝায় রাশিয়া চাইলে তার ক্ষেপণাস্ত্র ইউরোপের যে কোনো অঞ্চলে পাঠাতে সক্ষম। এই প্রেক্ষাপটে প্রশ্ন একটাই, আমরা কি একটি নতুন ঠান্ডা যুদ্ধের মধ্যে ঢুকে পড়ছি, নাকি এইবারের সংঘাত হবে এক অন্যরকম বৈশ্বিক যুদ্ধ যার মুখ থাকবে TU-160 এর মতো বিমানে? এই প্রশ্নের উত্তর এখনও অজানা, তবে এটি নিশ্চিত যে বিশ্ব এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে যুদ্ধ কেবল সেনা নিয়ে নয়, যুদ্ধ এখন প্রযুক্তি, মনস্তত্ত্ব এবং ভয় দেখানোর এক নতুন রূপ। রাত্রির আকাশে যখন একটিও শব্দ নেই, তখন বুঝে নিতে হবে ধ্বংস হয়তো শুরু হয়ে গেছে। TU-160 এখন শুধু সাদা রাজহাঁস নয়, এটি এখন পরিণত হয়েছে ধ্বংসের দূত, এক অদৃশ্য আকাশ থেকে ছুটে আসা নীরব মৃত্যু। এই নতুন বাস্তবতায় ইউক্রেন ও ন্যাটো তাদের প্রতিরক্ষা নীতিকে ঢেলে সাজাতে বাধ্য হয়েছে। একদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা পুনর্গঠন, অন্যদিকে ন্যাটোর যৌথ পাল্টা জবাব। এই দ্বিমুখী কৌশলই এখন রাশিয়ার সুপারসনিক বার্তাবাহকের মুখোমুখি হওয়ার একমাত্র পথ। TU-160 এর প্রতিটি উড্ডয়ন কেবল ইউক্রেন নয়, কাঁপন তোলে সমগ্র ইউরোপের ভূ রাজনৈতিক ভিত্তিতে। ইউক্রেন পশ্চিমা সহায়তা চাচ্ছে F-16 যুদ্ধবিমান, আধুনিক SAM এবং ইলেকট্রিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যা KH-101 এবং KH-102 এর গাইডেন্স বিভ্রান্ত করতে সক্ষম। ন্যাটো তুরস্ক, নরওয়ে এবং পূর্ব ইউরোপ জুড়ে স্থাপন করেছে রাডার ও স্যাটেলাইট ভিত্তিক নজরদারি। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে কুইক রেসপন্স প্রোটোকল, যেখানে প্রতিটি TU-160 এর পাল্টা প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। ব্ল্যাক সি উপকূলে গড়ে তোলা হচ্ছে এক যৌথ আকাশ প্রতিরক্ষা বলয়, রোমানিয়া, বুলগেরিয়া এবং ইউক্রেনের নেতৃত্বে। কিন্তু প্রশ্ন থেকে যায়, ন্যাটো কি ইউক্রেনকে বাঁচাতে যথেষ্ট প্রস্তুত? বাল্টিক থেকে ব্ল্যাক সি পর্যন্ত TU-160 এর ছায়া যখন ছড়িয়ে পড়ে, তখন পোল্যান্ড পারমাণবিক আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যস্ত, আর লিথুয়ানিয়া, রোমানিয়া ও এস্তোনিয়া তাদের প্রতিরক্ষা ব্যুহ শক্তিশালী করছে। ন্যাটোর বৈঠকে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আজ যদি TU-160 ইউক্রেনের উপর থাকে, কাল কি তা বার্লিনের আকাশেও ওড়ে? এক ফরাসি কর্মকর্তা বলেন, আমরা হয়তো ঠান্ডা যুদ্ধ কল্পনা করেছিলাম, কিন্তু বাস্তবে আমরা ঢুকে পড়েছি এক নিঃশব্দ অদৃশ্য সংঘাতে, যেখানে শত্রু দেখা যায় না, শুধু ছায়া পড়ে ধ্বংসস্তূপের উপর। প্রিয় দর্শক, ইউক্রেনে রাশিয়ার TU-160 বোমারু বিমান দিয়ে হামলা করাকে আপনি কিভাবে দেখছেন? মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।